দর্শক আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্সির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আমার সাথে যথারীতি উপস্থিত আছেন মাজহারউদ্দিন অমি, যিনি একজন সাংবাদিক এবং কমেন্টেটর। প্রতিদিন পরিচয় দিই, আপনার পরিচয় আগে থেকে আছে, আমার নতুন করে পরিচয় দেওয়ার সম্ভবত তেমন কিছু নাইও। আমরা ম্যাচ নিয়ে কথা বলবো। রাওয়ালপিন্ডি টেস্ট চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ এখনও 94 রানে এগিয়ে আছে। সেকেন্ড ইনিংসে পাকিস্তান ব্যাটিং করতে নেমে 23 রানে 1 উইকেট হারিয়েছে। 10 ওভারের খেলা হয়েছে দিনের শেষের দিকে। গতকাল যখন আমরা ম্যাচ আলোচনা শেষ করে যখন আমরা বলছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতেও যেতে পারে, পিপল ওয়্যার লাফিং অ্যাট আস। এই মুহূর্তে আসলে এই টেস্টে এখনও বাংলাদেশের জেতার চান্স আছে কিনা, বা বাংলাদেশ কোন সিচুয়েশনে আছে এই মুহূর্তে? এখন তো আরও বেশি আমি কনফিডেন্টলি বলতে পারবো যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিততে পারে। এই টেস্ট ম্যাচ থেকে এখন দুটো রেজাল্ট আসতে পারে, হয় ড্র নাহলে বাংলাদেশ জিতবে। বাংলাদেশের হারের চান্স যদি খুবই এক্সট্রাঅর্ডিনারি কিছু না হয়ে যায় তাহলে হারের চান্স নাই। এখান থেকে আমি যেমনটি বলছিলাম যে একটা সার্টেন একটা স্কোর যদি বাংলাদেশ লিড নিতে পারে তাহলে কিন্তু পাকিস্তান প্রেশারে থাকবে। যেমনটা তারা যখন ব্যাটিংয়ে নেমেছে আমরা কিন্তু সেই প্রেশারটা লক্ষ্য করেছি, এবং থ্যাঙ্কস টু দ্য টু সিমার্স, যদিও শরীফুল উইকেটটা নিয়েছে, বাট বোথ দ্য সিমার্স দারুণ বোলিং করেছে। যে প্রেশারটা দেওয়া দরকার ছিল ওই প্রেশারটা দিয়েছে। এবং আগামীকালকে পাকিস্তানের প্রথম টাস্কই হবে কিন্তু যে পিছিয়ে থাকা রানগুলো এটাকে পার করে একটা টার্গেট সেট করা। প্রথমত তো টার্গেট পরে, পাকিস্তান তো টার্গেট করবে যে সারাদিন ব্যাট করার, কারণ এখান থেকে আর পাকিস্তান ছাড়বে কত রানে, তারপর ওই সময়টুকু থাকবে কি না এসব সময় বিবেচনা করে দিবে। বাট কালকে প্রথম 2 সেশন পাকিস্তান চাবে ব্যাট করতে, পুরোটা সময় ব্যাট করতে, এবং এই ম্যাচ এখন তাদের বাঁচানোর জন্য খেলতে হবে। ওই তো, যেহেতু আর একদিনের খেলা বাকি আছে, পাকিস্তানের সেকেন্ড ইনিংস মাত্র 1টা উইকেট গেছে, 10 ওভারে মাত্র খেলা হয়েছে। এই মুহূর্ত থেকে বা এই সিচুয়েশন থেকে সম্ভবত পাকিস্তানের জন্য ম্যাচ জিতবো এই চিন্তা করাও সম্ভবত জায়গা নাই। সেক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 117 রানের লিড নিয়েছে, শেষ বিকেলে 10 ওভার পাকিস্তানকে খেলতে দিয়েছে, অর্থাৎ একটা দীর্ঘক্ষণ ব্যাটিং কিন্তু বাংলাদেশ করেছে। আমার প্রশ্ন হলো, এই চতুর্থ দিন থ্রু আউট দ্য ডে আর একটু দ্রুত কি রান তোলা যেত কিনা? আর একটু দ্রুত রান তুললে বাংলাদেশ আর একটু স্ট্রং পজিশনে থাকতো কিনা? যে সিচুয়েশন ছিল আমরা বলছিলাম কিন্তু যে লিটনের পরে শুধু মিরাজিটাই লাস্ট রেকগনাইজ প্লেয়ার। সো ওই রিস্কটা কিন্তু বাংলাদেশ এত আর্লি নিতে চায়নি, কারণ বাংলাদেশে অল আউট হওয়ার একটা চান্স খুব ছিল। যদি তারা শুরু থেকেই একটু দ্রুত রান করার চেষ্টা করতেন তাহলে হয়তো লিটন যেমন আর্লি আউট হয়ে গিয়েছেন, পরবর্তীতে যদি মিরাজও এই ট্রাই করতেন তাহলে কিন্তু আরেকটা উইকেট পড়লে টেল ওয়াজ এক্সপোজড এবং অল আউট হওয়ার চান্সেস খুব হাই। সো ওই জায়গা থেকে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, খুবই কামনেস দেখিয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান খেলেছে। মিরাজ একটা সময় গিয়ে অ্যাগ্রেসারের রোল প্লে করেছে, মুশফিক অনেক সময় নিয়েছে, আবার মুশফিক কিছুক্ষণ চার্জ করেছে। সো এই কমপ্লিমেন্ট করাতেই কিন্তু বাংলাদেশ লিডটা, আমি 70-80 ভাবছিলাম, বাংলাদেশ তো 120 রানের মতো লিড নিয়ে 117 রান। সো ইটস এ ভেরি গুড লিড। আপনার এত বড় রান তারা করে একটা এত বড় লিড নেয়া, এখান থেকে আর আপনি এর থেকে বেশি আশা করতে পারি না, টু বি ভেরি অনেস্ট। হাতে 5 উইকেট নিয়ে যখন আমরা চতুর্থ দিন নামি, আমরা কি জানতাম যে বাংলাদেশ প্রায় পুরো দিন ব্যাট করবে? এক্স্যাক্টলি। সো আলটিমেটলি লিটন যদি আর কিছুক্ষণ খেলতে পারতেন সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ আর একটু দ্রুত খেলার চেষ্টা করতে, বা লিডটা একটু রাইট। বাট শরীফুলকে ক্রেডিট দিতে হবে, শরীফুলের ওই 22টা রান 14 বলে, এটাও কিন্তু খুবই ক্রুশাল হবে, খুবই ক্রুশাল। এবং টেস্টে বিশেষ করে টেলেন্ডারদের কাছে যতটা রান আসে পুরোটা বোনাস থাকে, এবং টেলেন্ডারদের নিজেরাই মনে হয় নিজেদের জন্য রানটা করে, আরও কিছু বেশি রান হলে আমরা বোলিং করতে সুবিধা হবে। আজকে যদি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি, মুশফিকুর রহিমের কথা বলতেই হয়। অল্পের জন্য নিজের চতুর্থ ডাবল 100টা তিনি মিস করেছেন, বাট মুশফিক যেভাবে ইনিংসটা সাজিয়েছেন কোনো সুযোগই দেননি ওভারঅল। সব মিলিয়ে মুশফিকের খেলাটা কতটা ভাইটাল ছিল, এবং মুশফিক সেই দায়িত্বটা পূরণ করতে পেরেছেন কিনা? পূরণ করতে পেরেছেন কিনা তার যে দায়িত্ব ছিল ওর থেকে অনেক বেশি পূরণ করেছেন। 4টা বড় বড় পার্টনারশিপের সাথে ইনভলভ ছিলেন, এবং শুধু নিজের রান না, তিনি দলকেও মেক শিওর করেছেন যে একটা স্টেবিলিটি দিতে। বেশি সময় বাংলাদেশ ব্যাটিং করা বাংলাদেশের এই ম্যাচে হারার সম্ভাবনা কম, সেটা মেক শিওর করেছেন। রানের ফ্লো যখন বাড়ানো দরকার বাড়িয়েছেন, যখন পার্টনারকে সাপোর্ট দেওয়া দরকার তিনি কিছুক্ষণ কাম থেকে পার্টনারকে দিয়ে খেলিয়েছেন, এবং প্রত্যেকটা পার্টনারকে তিনি কমপ্লিমেন্ট করেছেন। মমিনুল গতদিন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে যে তার ক্যালিবার বা তার ক্যাপাবিলিটি নিয়ে কথা বলার মতো তার আসলে ওয়ার্ডস নাই। দিস ইজ হোয়াট মুশফিকুর রহিম ইজ। আর এক্সপিরিয়েন্স এটাকেই বলে। আমরা যে বারবার এক্সপিরিয়েন্স বলি, এক্সপিরিয়েন্স কিন্তু এই যে হাল ধরা, দলকে টেনে নিয়ে উপরে তোলা এবং একটা পজিশনে নিয়ে যাওয়া যে দলটা এখন ভাবতে পারে যে আমরা এই টেস্ট ম্যাচ জিততেও পারি। সো এই জায়গা থেকে আউটস্ট্যান্ডিং, হ্যাটস অফ, ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশি ব্যাটার। আর আমার মনে হয় যে মুশফিকুর রহিমের এখনও আরও অ্যাটলিস্ট আরামসে 2 বছরের ক্রিকেট আছে। মেহেদী হাসান মিরাজ
মিরাজের পারফরমেন্সটা অনেক সময় দেখা যায় কি একটু আড়াল পড়ে যায়, অনেকেই ভালো খেলেন, মিরাজও ভালো খেলেন, মিরাজেরটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হয় না। বাট আজকে যেই মুহূর্তে লিটন দাস আউট হলেন, লিটন দাস আউট হয়েছেন বাংলাদেশের রান যখন 332, 116 রান তখনও পিছিয়ে, সেখান থেকে মেহেদী হাসান মিরাজের মুশফিকের সাথে এই জুটিটা এবং প্রায় 196 রানের জুটি, মিরাজ এবং মুশফিকের মধ্যে কেমিস্ট্রিটা কে আপনি দেখেছেন, কিভাবে বর্ণনা করবেন? অনেক প্রেশার ছিল কিন্তু মিরাজের উপরে, কারণ আমরা যেমনটি ভাবছিলাম যে লিটন আর মুশফিক হয়তো ফার্স্ট সেশনটা খেলে দিলে বাংলাদেশের জন্য ইজি হবে, কারণ মিরাজের পরে আর কোনো রেকগনাইজ ব্যাটার ছিল না। সো ওই জায়গা থেকে মিরাজের যে টেকনিক দেখিয়েছে, সোজা ব্যাটে খেলা, বলের পিছনে গিয়ে খেলা, কোনো কিছু এক্সট্রা চার্জ না করা, এগুলোতে বোঝা যাচ্ছে যে তিনি সেফ ক্রিকেট খেলেছেন উইথ আ পজিটিভ ফ্রেম অফ মাইন্ড, এমন না যে শট খেলেননি তিনি। এই জায়গাটাতেই কিন্তু মেহেদী হাসান মিরাজ যে একজন প্রপার অলরাউন্ডার হয়ে দাঁড়াচ্ছেন এখন বাংলাদেশ দলের জন্য, তার এই ব্যাটিংটার আজকে প্রমাণ দিয়েছে। ইট ওয়াজ আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার। হ্যাঁ, ব্যাটিংয়ের জন্য সারফেস ভালো ছিল, বাট আপনাকে এই সময়গুলোতে হাত উঠাতে হয়, যেটা মিরাজ করেছে আজকে। এবং আমার মনে হয় যে একটা প্রত্যেকেই কিন্তু হিরো। আমি আজকে মুশফিককে আপনি হয়তো হাইলাইট করা যাবে, বাট পুরো বাংলাদেশের ইনিংসটা দেখেন, যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে, হয়তো দুই একজন মিস আউট হয়ে গিয়েছে, বাট ইট ওয়াজ আ টোটাল টিম এফোর্ট সো ফার। এক্স্যাক্টলি। এবং আরেকটা সম্পূরক প্রশ্ন আমার, আপনি যেমনটা বললেন যে মিরাজ একটা ট্রু অলরাউন্ডারের পরিচয় দিয়েছেন, মিরাজ কিন্তু টেস্টে বিশেষ করে মিরাজের কাছে আমরা 20-30 রান 40 রান সবসময় এক্সপেক্ট করি, পাইও। সেক্ষেত্রে মিরাজকে অ্যাজ আ প্রপার অলরাউন্ডার ট্রিট করার সময় কি আমাদের এসেছে? আমরা মিরাজকে অলরাউন্ডার কাউন্ট করে আমাদের বোলিংয়ের দিকটাকে আরেকটু ভারী করতে পারি কিনা ইন কামিং ডেজ? আমার মনে হয় যে যতদিন সাকিব আছে ওই লাক্সারিটা আমাদের আছে যে মিরাজকে ওই প্রেশার থেকে দূরে রাখা। মিরাজ নিজের মতো খেললে ততদিন ও আরেকটু ম্যাচিওর হয়ে যেতে পারবে। আই নো হি ইজ বিন প্লেয়িং ফর আ লং টাইম নাও, বাট স্টিল অ্যাজ আ প্রপার অলরাউন্ডার যদি বলি, এখনও কিন্তু হি ইজ মোর অফ আ বেটার বোলার দ্যান আ ব্যাটার। তার থেকে বোলিংটাতেই আমরা বেশি আশা করি, ব্যাটিং হয়তো 20-30 রান করে দিলে আমাদের জন্য হেল্পফুল হয়। বাট একদম 50-50 একটা অলরাউন্ডার হতে হলে কিন্তু ওই লেভেলের মানে আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। একটা দুইটা ম্যাচে কনসিস্টেন্ট বেসিসে যখন করতে পারবেন, যেমন সাকিব করে এসেছেন ওভার দ্য ইয়ার্স, ও তখন গিয়ে মিরাজকে নিয়ে আমরা তখন বলতে পারি যে মিরাজ একটা দলে থাকলে একজন বোলারেরও দরকার হয় না, একজন ব্যাটারেরও দরকার হয় না, তিনি দুইজনের কাজই করে দেন। আর একটু সময় লাগবে, বাট হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। ওয়ান মোর কোয়েশ্চেন রিগার্ডিং মিরাজ অ্যান্ড মুশফিক। মিরাজ মুশফিক মাঝে মধ্যে এই ধরনের ক্রুশাল পার্টনারশিপ দেন। আমরা 100th টেস্ট যেটা শ্রীলঙ্কায় জিতলাম, এই দুজনে অপরাজিত থেকে জিতিয়েছিলেন। 219 যেটাতে মুশফিক করেছিলেন, তখনও সম্ভবত পিচে মিরাজই ছিলেন। ডাজ মিরাজ প্লে ওয়েল আন্ডার মুশফিক, অর এমনকি বলা যেতে পারে কিনা যে মিরাজ পিচে মুশফিক থাকলে মিরাজের জন্য সুবিধা হয়? এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক প্লেয়ারই আছে তার পার্টনারের সাথে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মিরাজ যেটা বললেন, পয়েন্ট আউট করলেন, আই এম শিওর এরকম অবশ্যই আছে। যেমন সাকিব আর মুশফিকেরও কিন্তু একটা সুন্দর পার্টনারশিপ হয়, তারা দুজনের মধ্যে একটা গুড র্যাপও আছে, এবং দুইজনই খুবই কুইক বিটুইন দ্য উইকেট, বিজি ক্রিকেটার। এবং সাকিব মাহমুদুল্লাহরও আছে এরকম একটা, আমরা দেখি কিন্তু। সো এই একটা আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করে। আর লঙ্গার ভার্সনে তো অল অ্যাবাউট কমিউনিকেশন। আপনি নিজেদের মধ্যে কথা বলবেন, তখন মাঠে আর কেউ নাই, শুধু দুইজনই আপনারা। দুইজন ব্যাটারই একজন অপরের বন্ধু হয়। এবং এই জায়গা থেকে মুশফিকের যে ভাস্ট এক্সপিরিয়েন্স, আর তিনি বললাম না, খেলিয়ে নিতে পারেন কিন্তু তার পার্টনার থেকে, যে আমি আছি এদিক থেকে, তুই তোর মতো খেল। কারণ তার যে টেকনিকটা রয়েছে, হি ক্যান হ্যান্ডেল দ্য বেস্ট বোলার্স অফ দি অপোজিশন। সবচেয়ে টাফেস্ট ফেসগুলো মুশফিকুর রহিম খুব ইজিলি এটাকে নিগোশিয়েট করতে পারেন। অন্যদিকে যদি মিরাজ ওই বোলারটাকে ফেস করতো, তার একটু ডিফিকাল্টি হতো, বা তাকে নিয়ে একটা এক্সট্রা প্ল্যান করতো। বাট সিন্স মুশফিকের টেকনিক এত ভালো, সো সে ওই জিনিসগুলো পার করে দিতে পারে। আরেকটা বিষয় সেটা হলো যে যেমনটা বললেন, মুশফিক কঠিন সময়গুলো পার করে দেন। আজকেও যদি আপনি দেখেন 341 বল খেলেছেন মুশফিক, অলমোস্ট 57 ওভার একাই ব্যাটিং করেছেন। এমন সময় মুশফিকের মতন একজন ব্যাটার যদি আপনার ব্যাটিং অর্ডারে থাকে, এইটা কি প্রতিপক্ষ বোলার ফিল্ডারদের হতাশ করে দেওয়ার জন্য বেশ ভালো ভূমিকা রাখে কিনা? টেস্ট ক্রিকেটে কিন্তু এরকম দু একজন ব্যাটার সব দলেই, বড় বড় দলগুলোতে বড় বড় নামগুলো আমরা দেখতাম অনেক আগে থেকেই, যে বলারকে টায়ার্ড করা, ওয়্যার ডাউন করা, একটু বিরক্ত করা এবং ফ্রাস্ট্রেট করা, এই রোলগুলো। যেমন ইউনুস খানের কথা যদি বলি, আমি পাকিস্তানের একজন ছিলেন, ইউসুফ ইউহানা,
তিনিও কিন্তু এরকমই ব্যাট করতেন। মিসবাউল হক মানে বিরক্ত করে ছেড়ে দিবে আপনাকে টেস্ট ক্রিকেটে। দিস ইজ দ্য বিউটি অফ টেস্ট ক্রিকেট অ্যাজ আ ব্যাটার। মানে উনি গিয়ে কত দ্রুত রান করেন এটা টেস্ট ক্রিকেটে ম্যাটার করবে না। টেস্ট ক্রিকেটে ম্যাটার করবে যে তিনি বোলারকে কতটুকু বিরক্ত করলেন, বোলারকে টায়ার্ড করলেন, সময় কতক্ষণ পার করলেন ক্রিজে, খারাপ সময়গুলোতে কিভাবে নিগোশিয়েট করেন। একটা টেস্টে বিভিন্ন স্পেল যায়, বোলাররা খুব ভালো একটা বল করে, একটা স্পেল যায় এই সময়টাতে, ওই সময়টা সার্ভাইভ করার যে স্কিলটা, এই জিনিসগুলো একজন টপ কোয়ালিটি ব্যাটারের থাকে, যেটা মুশফিকের আমরা দেখেছি যে আনডাউটেডলি তার চতুর্থ ডাবল হান্ড্রেডের দিকে এগিয়ে যাচ্ছিলেন। বাংলাদেশে মনে হয় একটি করেই সবার ডাবল হান্ড্রেড আছে, সাকিব, হ্যাঁ সাকিবের একটা, তামিমের একটা, এছাড়া কিন্তু হি ইজ ফার অ্যাওয়ে, ইভেন 4টা হয়ে যেত আজকে, ভেরি আনলাকি। ভেরি আনলাকি, ট্রু। আর মুশফিকুর রহিমের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা খেয়াল করছিলাম, 89টা টেস্ট তার, এটা তার 89 নম্বর টেস্ট। 100 টেস্ট তার এবছরই হয়ে যেতে পারতো, ইনজুরির জন্য কিছু টেস্ট মিস করেছেন। উই হোপ 100 টেস্ট তিনি পৌঁছাবেন। আপনিও বলেছেন আরও 2 বছরের খেলা তার মধ্যে বাকি আছে। মুশফিকুর রহিমের ক্যারিয়ার রান এই মুহূর্তে 5800 সামথিং, 5867। কিন্তু আমি ঘেঁটে দেখছিলাম 2012 পর্যন্ত, 5 থেকে 12 পর্যন্ত মুশফিকের গড় 27 বা 28। সেক্ষেত্রে একটু এদিক সেদিক হলে মুশফিক কি টেস্টে 10,000 রানও করে ফেলতে পারতেন কিনা? এই মুহূর্ত থেকে 8,000 8,500 রান মুশফিকের করা সম্ভব কিনা? যদি 2 বছর উনি খেলেন, যদি টেস্টের সংখ্যা, আমরা কিন্তু এমনিতেও টেস্ট কম খেলি, অন্য অন্য সময়ে এই এতগুলো টেস্ট খেলা প্লেয়ার দেখবেন যে মানে এতদিন এত সময় ধরে যারা খেলেছে তারা অনেক বেশি টেস্ট ম্যাচ খেলেছে। তো দিক থেকে মুশফিক একটু আনলাকি, বাট তিনি টেস্ট ক্রিকেটটাকে খুব সিরিয়াসলিও নেন। কিন্তু ও অন্যান্য ফরম্যাট থেকে যদি আমি কম্পেয়ার করি, উনি টেস্ট বেশি প্যাশনেট থাকেন। একটা বড় প্লেয়ারদের এটাই তো গুণটা, যে টেস্ট ক্রিকেটটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়াটা। এদিক থেকে মুশফিকের আনডাউটেডলি 2 বছর যদি খেলেন এভাবে, যদি ওনার যে পিক ফর যে সময়টা আছে, তার সাথে আমি সাঙ্গা মাহেলাদেরও একটা কম্পেয়ার করি, কারণ তারাও কিন্তু একটা সার্টেন এজের পরে গিয়েই কনসিস্টেন্ট বেসিসে বড় বড় রান মারতেন। তো তাদের ক্যারিয়ারের শেষের দিকে, শেষ 3-4 বছর, 2 বছর সাঙ্গা মাহেলা তারা এই কাজটি করেছেন। মুশফিকেরও এখন এই ফেজটাই যে জাস্ট ব্যাটিংটা এনজয় করা। তিনি যদি ব্যাটিং এনজয় করেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট একজন থেকে ভরসা পাওয়া যাবে, সেটা মুশফিক হবে। প্রবাবলি মুশফিক এখন এমন একটা জায়গায় চলে গেছেন যেখানে তার জন্য ব্যাটিংয়ের শেখার কিছু নেই, জাস্ট এনজয় করবেন। ব্যাটিংটা তার কাছে সম্ভবত একটু ইজিও মনে হয় এখন। এই ধরনের প্লেয়ার আবার কি করে, প্রত্যেক দিন শিখতে চায়। তাদের এই সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে তারা মনে করে না যে তারা এখনও পারফেক্ট। এর জন্যই পারফেকশনিস্ট হতে গিয়ে কিন্তু তারা আরও মানে নিজেদের ভুলগুলোকে কমানোর চেষ্টা করে। মুশফিকে দেখবেন একটা বাজে শট হলো বা একটা মিস করলে কিন্তু খুব ফ্রাস্ট্রেট হয়। এটা কেন হয়? এটা পারফেকশনিস্ট। একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখেছি মুশফিকের ক্ষেত্রে, তিনি প্রত্যেকটা বল খেলার পরে যে জায়ান্ট স্ক্রিন থাকে, জায়ান্ট স্ক্রিনে নিজেই নিজের রিপ্লেটা দেখেন যে আমি ঠিকমতো ব্যাটটা চালিয়েছিলাম কিনা। সো মুশফিক আলটিমেটলি এখন যে পজিশনে আছেন বা যে সেঞ্চুরি করেছেন, তার অবশ্যই হার্ডওয়ার্কেরই ফসল। আনডাউটেডলি হার্ডওয়ার্ক ছাড়া তো টেস্ট ক্রিকেট সম্ভবই না। আপনার ঘন্টার পর ঘন্টা তিনি মাঠে মাঝখানে ব্যাট করছেন, এর মানে কি ঘন্টার পর ঘন্টা এর থেকেও বেশি সময় তিনি নেটে স্পেন্ড করছেন, তাই না? নাহলে এবং আমরা মাঝে মধ্যে যারা কাভার করি, মুশফিক এতক্ষণ ধরে ব্যাটিং করেন, প্রত্যেকটা নেট ঘুরে ঘুরে প্রত্যেকটা নেটে একবার করে ব্যাটিং করেন, আমরা দেখতে বিরক্ত হয়ে যাই, তিনি ব্যাটিং করতে বিরক্ত হন না। এবং দিনের পর দিন মুশফিকের এই ধরনের ডিটারমিনেশনের জন্যই মুশফিক টেস্ট ক্রিকেটে যে জায়গাটা আজ অর্জন করেছেন সে জায়গায় আছেন। আজকে দিনটা পুরোটাই মুশফিকময় ছিল। মুশফিক 11তম সেঞ্চুরি করেছেন, দেশের মাটিতে তার 5 নম্বর সেঞ্চুরি ছিল। এই ধরনের আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটস আছে মুশফিককে নিয়ে, আরও অন্যান্য প্লেয়ারদের নিয়ে। বরাবরের মতোই প্রোগ্রামের এই পর্যায়ে আমাদের সাথে সুদর্শন যোগ হবেন, তিনি আপনাদের স্ট্যাটসগুলো শেয়ার করবেন। সুদর্শনের কাছে স্ট্যাটস শুনে আসুন, এরপরে আবার আপনাদের সাথে আমাদের কথা হবে। Brilliant century from Mushfiqur Rahim and a skillful 50 from Mehdi Hasan Miraz has ensured that Bangladesh are on driver's seat at the moment after the end of day 4's play of this first test match against Pakistan at Rawalpindi. Talking about Mushfiqur Rahim's knock, he has recorded his 11th century in test cricket. Among Bangladesh players, Mominul Haq has 12 centuries, and next to Mominul Haq, Mushfiqur Rahim stands at second place with 11 centuries for smashing most centuries for Bangladesh in Test cricket. Now, talking about Mushfiqur Rahim's 191. Mushfiqur Rahim, already to his name, has 3 double centuries in Test cricket, and this happens to be his 4th highest score in Test cricket. Also, Mushfiqur Rahim's 191 happens to be a highest score by a Bangladeshi batsman on Pakistan soil in Test cricket. Also, Mushfiqur Rahim's 191 happens to be second highest score by a visiting batsman at Rawalpindi venue. The highest ever happens to be Rahul Dravid's 270, and the second highest is 191
currently by Mushfiqur Rahim at Rawalpindi. Mushfiqur Rahim had a fantastic 196 run partnership with Mehdi Hasan Miraz for the 7th wicket. That 196 run partnership happens to be the highest ever 7th or lower wicket partnership for Bangladesh in Test cricket history itself. Mehdi Hasan Miraz has also recorded his third highest test score. In the last two innings, Mehdi Hasan Miraz has scored 81 not out versus Sri Lanka at Chattogram and 77 versus Pakistan at Rawalpindi today. Thus, in the last two innings, he has recorded two of his three best scores in Test cricket, Mehdi Hasan Miraz. Bangladesh, with the help of this 196 run partnership, went on to register a mammoth total of 565 runs, which happens to be their third highest total in Test cricket. Also, Bangladesh happened to record their highest ever total against Pakistan in Test cricket, as Bangladesh's previous highest against Pakistan happens to be 555 only. Talking about Bangladesh's chance of victory in this Test match, Bangladesh earlier have won two matches by a margin of innings victory against West Indies and Zimbabwe at Mirpur in 2018 and 2020 respectively. But Bangladesh has a very less chance to win by innings margin, as Pakistan trailed by a margin of around 60 plus runs only. But has Bangladesh ever chased down a target successfully in fourth innings? The answer to it is Bangladesh have chased down fourth innings target 5 times successfully in Test cricket, with the highest being 215 runs against West Indies at St. George's venue in 2009. Thus, Bangladesh have already done chasing the target in fourth innings very successfully 5 times. Recently, in 2023, they chased against Ireland, and even against New Zealand, they chased down a small target of 40 runs in 2022. Thus, they have the ability to chase down a small target in fourth innings as well. Let's stay tuned and see how day 5 proceeds. Thank you. ভাই আজকে এই চতুর্থ দিনের খেলার শেষের দিকে পাকিস্তান ব্যাটিং আসলো, বা ধারণাই করা হচ্ছিল পাকিস্তানকে ব্যাটিং দেওয়া হবে, অল আউট না হলেও সম্ভবত বাংলাদেশ ডিক্লেয়ার করে দিত। 10 ওভার খেলা হয়েছে। এই 10 ওভারটাকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? মাত্র 20 রানের মতো করেছে পাকিস্তান, উইকেট আমরা একটা পেয়েছি, বাট আরও 2-1টা উইকেট আসতে পারতো সম্ভবত। ট্রাই হয়েছিল, খুব ভালো বোলিং হয়েছিল, কিন্তু আমি এর আগে শুরুতেই বললাম যে দুজন বোলার বাংলাদেশি সিমার দুজন যে এই 10টা ওভারকে কাজে লাগানোর চেষ্টা করেছে, তারা ওই উইকেটটাকে টার্গেট করেছিল, কিন্তু ব্যাটসম্যানকে ফোর্স করছিল খেলার জন্য, লিভ করার জন্য না। তো যত বেশি খেলাবে চান্সেস আর হাই যে একটা উইকেট আসার চান্স থাকবে। ওই জায়গা থেকে মানে ফুল মার্কস টু দ্য টু সিমার্স। একটা উইকেট পেয়েছে, এটাও শরীফুলের অ্যাগ্রেশনটাও দেখে খুব ভালো লেগেছে, এবং এই হাঙ্গারটা আছে দুজন ফাস্ট বোলারের মধ্যে। আমার মনে হয় যে কালকে আর্লি অন যদি নাহিদ রানাকেও আনা যায়, কারণ নতুন বল আছে, এক্সপ্রেস ফাস্ট বোলার আছেন, তাকে যত বেশি নতুন বলে বল করানো যাবে তত আমাদের অ্যাডভান্টেজে থাকবে, কারণ শরীফুল বা হাসান মাহমুদ কিন্তু পুরান বলেও আমরা দেখেছি তাদের কন্ট্রোলটা, বাট কম্পেয়ার টু দেম নাহিদ রানা একটু মনে হয় পিছিয়ে আছেন তাদের দুজন থেকে। সো নাহিদ রানাকে যদি ইউজ করা যায় তার এই পেসটা দিয়ে, তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে যে আর্লি উইকেট পেলেও পেতে পারে বাংলাদেশ। আর পঞ্চম দিনে এসে কিন্তু বল ঘুরবে, একটু হলেও বল ঘুরবে। সো এই প্রেশারটা পাকিস্তান কিভাবে হ্যান্ডেল করে, এটাও একটা দেখার বিষয় হবে। শরীফুলকে নিয়ে আরেকটু বিস্তারিত যদি আমরা কথা বলি, শরীফুলের বিশেষত্ব হলো তিনি নতুন বলে উইকেট এনে দেবেন, এবং সাদা বলে ইটস কম্পারেটিভলি ইজি, কারণ ওডিআইতে দেখা যায় সাদা বলটা বেশি মুভ করে, টি20তে চার্জ করতে যায়, ওডিআইতেও চার্জ করতে যায়, তিনি টেস্টেও কন্টিনিউয়াসলি এই কাজটা করে যাচ্ছেন। একজন বাংলাদেশি পেসার যিনি 3 ফরম্যাটে একই কাজ করছেন এবং 3 ফরম্যাটে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছেন, ডু ইউ থিঙ্ক রাইট নাও বাংলাদেশের সবচেয়ে ভ্যালুয়েবল, মানে ভ্যালু ফর মানি শরীফুলই? আনডাউটেডলি 3 ফরম্যাট খেলছেন, মানে এটা তো একটা পেস বোলারের জন্য অনেক ডন্টিং টাস্ক, যে ফিজিক ওয়াইজ যদি বলি, ফিটনেস ওয়াইজ যদি বলি, এগুলার রিকাভারির ব্যাপার থাকে, ওই জায়গাগুলো থেকে একটা প্লেয়ার কতটা ফিট হলে 3 ফরম্যাট খেলে যাচ্ছে এটা কিন্তু এটার প্রমাণ করে। এবং হি ইজ আ ইয়াং গায়, খুবই এনার্জেটিক, খুবই চার্জড আপ থাকে, কিন্তু তার অ্যাগ্রেশন আমি এর আগেও বললাম খুবই ভালো লাগে। সো জান দিয়ে খেলে, এটা হলো বাংলা কথা একদম, যে মানে এই ধরনের প্লেয়াররা তাদের মধ্যে যদি লিমিটেশনও থাকে কষ্ট করে ওই লিমিটেশনটা দূর করে দেয়। আর তার রিসেন্টলি ডেভেলপ হয়েছে যে দুই দিকেই বল মুভ করাতে পারছেন, বল ভিতরেও ঢুকছে রাইট হ্যান্ডারের, বল বাইরেও হচ্ছে কিন্তু রাইট হ্যান্ডারের, লেফট হ্যান্ডারের ক্ষেত্রে। আর্লিয়ার ইন হিজ ক্যারিয়ার শরীফুল ওয়াজ মোর অফ আ বাউন্সার বেস, হ্যাঁ হিট দ্য ডেক হার্ড টাইপের বোলার ছিল, বাউন্সার করার চেষ্টা করতেন, এখন দুই দিকে সুইং করাতে পারছেন,
এবং ফর আ পেসার এই গুণটা আত্মস্থ করা সম্ভবত কঠিন এবং অনেক ভ্যালুয়েবল। আনডাউটেডলি মানে কনসিস্টেন্সিটাও খুবই দরকার, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওভারে যদি একটা বাজে বল দেবেন ওটা মাঠের বাইরে থাকবে। সো ওই মার্জিন অফ এরারটা খুবই কম। এইটা মেনটেন করে 3 ফরম্যাটে যেভাবে খেলে যাচ্ছেন, আস্থার জায়গা হয়ে গিয়েছেন এত ইয়াং এজে বাংলাদেশের পেস ইউনিটের। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশ পেস বোলিং ইউনিটের জন্য খুবই ভালো। শরীফুল যেমনটা বললেন 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশে এই মুহূর্তে সেরা পেসার। হাসান মাহমুদ নতুন বলে টেস্টে দারুণ করছেন, স্ট্যাম্প টু স্ট্যাম্প রাখছেন, ছোট ছোট সুইং হয়। নাহিদ রানা উইথ এক্সপ্রেস পেস, খালেদ আছেন, ইবাদত আছেন। এই যে তাসকিনের কথা ভুলেই গেছেন। ভুলিনি, তাসকিনের কথা টেস্টের এই সেটআপে আমি আনবো কিনা আমি একটু সন্দিহান। সো এই যে 6-7 জন পেসার আছেন, রিপন মন্ডল আছেন বাইরে, আরও মুগ্ধ আছেন। সো আমাদের পেস বিপ্লবটা তো গত কয়েক বছর ধরেই দেখছি। আওয়ার মানে পেস ইউনিট ইজ ইন গুড হ্যান্ড। এই মুহূর্তে 2024 সে কথা বলা যায়? বলা তো যায়, অবশ্যই বলা যায়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে কম্পিটিশনটা খুব ভালো হচ্ছে। আপনার যদি কম্পিটিশন না থাকে তখন কিন্তু নতুন কেউ উঠে আসবে না, আর যে আছে এক্সিস্টিং তার মধ্যেও সেই তাড়না থাকবে না যে আমি আরও ইমপ্রুভ করি। এইটাই হচ্ছে কি একজন আরেকজনকে পুশ করতেছে, এটাই কিন্তু ক্রিকেটের মজাটা। আর পেস বোলিং ইউনিট তারা কিন্তু খুব বন্ডিংটা ভালো, খেয়াল করে দেখবেন। আমি অন্য দেশে আমি জানি না, বাট বাংলাদেশে পেস বোলারদের যে একটা গ্রুপ থাকে আমরা দেখি সবসময় তারা একসাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে, ফ্রেন্ডদের মতো। এইটা কিন্তু জেল হতে খুব হেল্প করে। আমি যতদূর জানি এই পেসারদের ফ্যামিলিগুলো একজন আরেকজনের সাথে অ্যাটাচড, ওভারঅল একজন আরেকজনকে আগলে রাখেন। রাইট। এবং ওই যে ইনফরমেশন শেয়ারিং দেখছিলাম, শরীফুল গিয়ে বারবার হাসান মাহমুদের সাথে কথা বলছেন, হাসান মাহমুদ এসে মাঝে মধ্যে শরীফুলকে বলছেন, নাহিদ রানাকে বলছেন। এই জিনিসটাই কিন্তু দরকার একটা দলের মধ্যে। আপনার 2 এন্ড থেকে যখন বোলিং করবে, পার্টনারশিপ বোলিংটা যেমন ইম্পর্টেন্ট। সো এই এন্ড থেকে একজন বোলার যখন বল করে দেখে যে এই ব্যাটারটা এটা করার চেষ্টা করছে, তখন এই এন্ড থেকে বলে তুই এটা কর, দেখ ও এটা ভুল করার চেষ্টা করবে। এই জিনিসটাই বাংলাদেশে ডেভেলপ হচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। এবং ইয়াং সবাই তো, সো ফিউচার মনে হচ্ছে যে ব্রাইট। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হলো যাদের নাম আমরা বলেছি, অলমোস্ট এভরি ওয়ান অফ দেম বোলস উইথ গ্রেট পেস। অলমোস্ট সবাই 135-এর ওপরই বল করে। আর এই জিনিসটা, এবং গত কয়েক বছর আগেও আমাদের সেরা বলার ধরা হতো টেস্টে আবু জায়েদ রাহি। আমি যতদূর বিশ্বাস করি পেসের জন্যই তিনি ছিটকে পড়েছেন। এখন নতুন সবাই পেস বল করছে, সবাই জোরে বল করছে, এখানেও নিশ্চয়ই প্রতিযোগিতার ব্যাপার থাকে। নতুন আপকামিং পেসারদের নিশ্চয়ই মেসেজটা গেছে যে জোরে বল না করলে আমি চান্স পাবো না। এটা আবার কি যে এক এক বোলারের কিন্তু স্পেশালিটি এক এক রকম। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু পেসটা না হয়েও তার যদি সুইং থাকে, সে যদি সুইং দিয়ে কাবু করতে পারে, যদি পেস একটু কমও থাকে, ইট ডাজন্ট ম্যাটার, বাট ওই আপনি পারফর্ম তো করতে হবে। সো আর টেস্ট ক্রিকেটে একটু অ্যাগ্রেশনটা লাগে। আপনার টেস্ট ক্রিকেটে অনেক সময় পিছে কিছু হবে না, তো আপনার নিজের একটা কৃতিত্ব দেখাতে হবে এবং নিজের ফাস্ট জোরে বল করলে একটা অপশন থাকে কিছু একটা হওয়ার, যখন পিচে কিছু না থাকে। আর পিচে যদি কিছু না থাকে তখন স্লো বল করলে তো বলে যদি পেসও না থাকে, ব্যাটার তো সময় পাবে মারার জন্য। এই জায়গা থেকে টেস্ট ক্রিকেটে একটু ফাস্ট বোলারদের প্রাধান্যটা বেশি থাকে কম্পেয়ার টু দ্য আদার 2 ফরম্যাটস। আমরা লাস্ট 2টা প্রশ্নের প্রথমটা হইল যে যেমনটা বলছিলেন পিচে কিছু না থাকলে বোলারদের জোরে বল করাই কাজ। পিন্ডি পিচে আমরা তেমন কিছু দেখিনি, আমাদের জোরে বল করা বোলার একজন আছে নাহিদ রানা। আর আপনি অলরেডি বলে ফেলেছেন পঞ্চম দিন তাকে ইউজ করা, সকালে ইউজ করা উচিত। আমার যেটা মত সেটা হলো যে যেহেতু বাংলাদেশের হাতে কিছু রান আছে, আমরা যেহেতু হারার কিছু নেই আমাদের, সেক্ষেত্রে উই ক্যান বি ব্রেভ অ্যান্ড ইউজ হিম। আমরা কিছু রান দিতে পারি, রান মানে উইকেট কিনে নেওয়ার একটা ব্যাপার ঘটতে পারে নাহিদ রানাকে। হ্যাঁ, ওটা তো হতেই পারে, বাট বাংলাদেশ শুরুতেই চাইবে কিন্তু যে রানও যাতে খুব একটা না হয়, তারা যাতে এই লিডটা নিতে যাতে তাদের সময় লাগে আর যত বেশি উইকেট নেওয়া যায়। এর জন্য শুরুর দিকে বাংলাদেশ চাবে না যে ইজি রানগুলো হোক। তারপর যখন উইকেটের জন্য বল করে দেখবে যে উইকেট পাচ্ছে না বা কিছু একটা, দেন দে মাইট স্প্রেড দ্য ফিল্ড। বাট শুরুতে কিন্তু বাংলাদেশ এটাই চাবে যে উইকেটও নিব, রানও যাতে না হয়। যদি রান আসতে থাকে, লিক হতে থাকে, ওই জায়গাগুলো বন্ধ করে দিবে। বাট ইনিশিয়ালি বাংলাদেশের টার্গেট থাকবে যে অ্যাটলিস্ট প্রথম ঘন্টার মধ্যে যদি 2টা উইকেট ফেলে দেওয়া যায়। পাকিস্তান কিন্তু পুরা প্রেশারে। পাকিস্তানের স্ট্র্যাটেজি কি হবে গোয়িং টু দ্য লাস্ট ডে অফ দিস টেস্ট? পাকিস্তান কি চাইবে সারাদিন যত রান হচ্ছে হোক আমরা টিকে থাকি, নাকি দে উইল ট্রাই টু বি এক্সট্রা ফ্যান্সি, 2 সেশন খেললাম, অনেক রান করলাম, লাস্ট সেশন বাংলাদেশকে খেলতে? আমি যতটুকু বুঝি প্রথম সেশনটা তারা দেখে শুনে খেলবে। প্রথম সেশনে কোনো রিস্ক নিয়ে যাবে না তারা। বাট প্রথম সেশনে যদি খুব বেশি উইকেট না পড়ে বা পার্টনারশিপ দাঁড়িয়ে যায়, তাহলে সেকেন্ড সেশনে শুরু থেকেই তারা একটু রানের জন্য খেলা শুরু করবে, যে দ্রুত কিছু রান করে যদি লাস্ট সেশনটাও বাংলাদেশকে একটা টার্গেট দিয়ে পাঠানো যায়, ইউ নেভার নো। সো ওরা ওই চান্সটা নিবে। প্রথম সেশন খুব বেশি রিস্ক না নিলেও সেকেন্ড সেশন থেকে কুইক রান করার চেষ্টা করবে।
সো লাস্ট প্রশ্ন, লাস্ট আলোচনার টপিক আজকের দিনের, সেটা হলো যে এই মুহূর্তে 94 রান পিছিয়ে আছে পাকিস্তান। আমি শিওর এই 94 রান মেক আপ করতে ফার্স্ট সেশনটা অলরেডি পাকিস্তান অ্যাটলিস্ট খেলতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, পাকিস্তানকে কি পঞ্চম দিনে অল আউট করা সম্ভব? অল আউট যদি করা সম্ভব হয়, সেক্ষেত্রে যত রানই আমাদের চেস করতে হবে, সেটা কি চেস করার মতো সময় থাকবে? আলটিমেটলি আমি যেটা জানতে চাচ্ছি, বাংলাদেশের এই ম্যাচ জেতা প্র্যাকটিক্যালি এখনো কতটুকু সম্ভব? প্র্যাকটিক্যালি অনেস্টলি স্পিকিং 60% বাংলাদেশের চান্স আছে এখন ম্যাচটা জেতার। হ্যাঁ, এবং 30% এই ম্যাচ ড্র হওয়ার চান্স আছে, আর 10% পাকিস্তানের জেতার চান্স আছে। সো প্র্যাকটিক্যালি নাই পাকিস্তানের এই ম্যাচ জেতার চান্স, বাট আমি টেকনিক্যালি বলে রাখলাম বাংলাদেশের একটাই কাজ এখন পাকিস্তানকে অল আউট করা। এখন সেটা যত দ্রুত হবে তত ভালো। দ্রুত না হলেও পাকিস্তানকে প্রথমে 90-95 রান টপকাতে হবে, তারপর সামথিং অন দ্য স্কোরবোর্ড হ্যাজ টু বি দেয়ার সো দ্যাট বাংলাদেশ ক্যান কাম এন্ড চেজ, আদারওয়াইজ তারা তো হেরেই যাবে আগে বাংলাদেশ যদি অল আউট করে। এক্স্যাক্টলি। তবে পাকিস্তানকে অল আউট করার কাজটা নিশ্চয়ই সহজ হবে না। পিচ কিন্তু খুব একটা ডিফিকাল্টও না। বোলাররা আজকে জান দিয়ে বল করেছে, বাট কালকে ওদেরও পার্টনারশিপ হবে, ওরাও ভালো খেলবে। এই ম্যাচটা বাংলাদেশের হাতে আছে যে জিততে চাইলে তারা যদি একটু এফোর্ট দিয়ে, যদি লাকও যদি ফেভার করে অল আউট যদি করে ফেলে, তাহলে বাংলাদেশ জিততে পারে। বাট ম্যাচ ড্র হওয়ার চান্সেস বেশি, বাংলাদেশের ম্যাচ হারার চান্সেস একদমই কম, বলা চলে নাই। দর্শক, যেমনটা আলোচনা শুনলেন, পঞ্চম দিনে পাকিস্তানকে যদি অল আউট করে দিতে পারে বাংলাদেশ, আমার মনে হয় দিনের যে কোনো সময়ে যদি আলটিমেটলি পাকিস্তানকে অল আউট করা যায়, তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতে যেতে পারে। বাট অল আউট করা খুবই কঠিন কাজ। সেক্ষেত্রে পিন্ডি টেস্টের ভাগ্যে ড্রই সম্ভবত লিখে আছে, ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরেই আসলে বাংলাদেশের জেতার সম্ভাবনা। পাকিস্তান বাংলাদেশকে হারাবে পিন্ডিতে, এই সম্ভাবনা আপাতত আমরা দেখছি না, খুব বড় নাটকীয় কিছু না হলে। সুতরাং চতুর্থ দিন শেষে পিন্ডিতে বাংলাদেশই আছে ড্রাইভারের সিটে। পঞ্চম দিনে অ্যাটলিস্ট ড্র অথবা ভালো কিছু হলে জয়ের খবর নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ দল পিন্ডিতে যেমন খেলেছে, আমি নিশ্চিত আপনাদের মুখে হাসি ফুটেছে, এবং ক্রিকেটাররা যেহেতু হাসি ফোটায়, সেহেতু ক্রিকেটারদের সাপোর্টেই সবসময় থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি।